ছট পুজো উপলক্ষে মাছ ও মাংসের দোকান বন্ধের আবেদন বিজেপির। ২৬ ও ২৭ তারিখ দুদিন অন্ডালের দোকান বন্ধের অনুরোধ বিজেপির। রাস্তার পাশে থাকা দোকানগুলি বন্ধের অনুরোধ বিজেপির। আবেদন জানিয়ে পুলিশকে চিঠি অন্ডালের বিজেপির মণ্ডল সভাপতি। উনি দেখুন একটা দোকানে আমরা বললাম, কালকেও বলে গেছিলাম যে আপনারা এক কাজ করুন, আপনি দোকানটা কালকে বন্ধ রাখবেন। আর যদি আপনার কোনো অর্ডার বলছিল যে আছে নাকি, তো আমরা সেটাও যদি থাকে রবিবারের বাজার, তো আপনি 9টার মধ্যে দোকানটা করুন, 9টা পর্যন্ত করে 9টার পর বন্ধ করে দিন। কারণ 9টার পর এইদিকে বাজারগুলো চালু হয়ে যাবে, তখন ওই সবজি বাজার, এই ফল মার্কেটটা এটা চালু হয়ে যায়। তো তারপরেও উনি এখন আমরা যখন বলতে যাচ্ছি, তখন কিন্তু উনি বলছেন যে আমি দোকান বন্ধ করবো না, আমরা দোকান খোলা রাখবো। भी ये नॉन वेज की रेडी नहीं दिखनी चाहिए, और दिखी तो फिर अपनी सजा खुद सोच लेना। अरे फ्रूट बेच लो, फल बेच लो, सब्जियां बेच लो, ये गंदी बेचना जरूरी है? काम करने वालों को 70 काम है, क्या ये गंद बना रहे हो और गंद खिला रहे हो लोगों को? क्या नाम है तेरा? शर्म आ रही है तेरे को? शर्म आ रही है या नहीं आ रही है? मुंह से बोल अपने। दुकानें नहीं खोली जाएंगी तो नहीं खोली जाएंगी, समझ में नहीं आ रही है बात? अभी की अभी उठा इसको तुरंत। जब तुम्हें बोला गली मोहल्ले के अंदर एक कच्चा तुम काट रहे हो, तुम्हें शर्म आनी चाहिए। इंसान हो तुम, क्या हो? उठाओ इसको फटाफट, अभी के अभी तुरंत बंद तो बंद। और शर्म आ रही है भैया आपको? शर्म आ रही है आपको? शर्म आ रही है? हमारे धर्म के साथ खिलवाड़ कर रहे हो? मुझे यहाँ पे कोई मांस मच्छी की मीट की कोई दुकान नजर नहीं आनी चाहिए। अगर नजर आई तो ये सोच ले हमेशा के लिए दुकान हट गई यहाँ से। किसकी ये दुकान? तुम्हारी है? शर्म आ रही है तुम्हें? हाँ, शर्म आ रही है तुम्हें? कहाँ खुली है? गवर्नमेंट का ऑर्डर है ये। आदर्श नगर का बाहर में मैं बिल्कुल की बात कर रही हूँ। मैंने जब यहाँ मना कर दिया कि यहाँ कोई भी मछली की, कोई मीट की कोई दुकान नहीं खुलेगी, तो तुम्हारी हिम्मत कैसे हो रही है खोलने की? तुम्हें समझ में नहीं आ रही बात? ना कोई भी दुकान यहाँ नहीं लगेगी। सब्जी की लगा ले, फ्रूट की लगा ले, किसी चीज की दुकान लगा ले, ये मच्छी की दुकान नहीं लगेगी। তাহলে তারা এসে দেখবেন যে দৃশ্য দূষণটা, যে রাস্তার এই কোনো একটা খাসি কাটছে, ওই কোনায় খাসি কাটছে, মুরগি কাটছে, এটা তাদের অসহনীয়। এটা বহুদিনের পর্যবেক্ষণের এটা একটা প্রকাশ, যেটা তারা সহ্য করতে পারে না। তাহলে সেই দিক মাথায় রেখে নবদ্বীপবাসীর কাছে আমরা পৌরসভার পক্ষ থেকে আবেদন রেখেছি। এটা তাদের অসহনীয়, এটা বহুদিনের পর্যবেক্ষণের এটা একটা প্রকাশ, যেটা তারা সহ্য করতে পারে না। তাহলে সেই দিক মাথায় রেখে নবদ্বীপবাসীর কাছে আমরা পৌরসভার পক্ষ থেকে আবেদন রেখেছি যে বাইরে থেকে আগত যাত্রীদের স্বস্তির জন্য এবং গৌর পূর্ণিমার মর্যাদাকে বৃদ্ধি করার জন্য আমরা আমিষ ত্যাগ করে নিরামিষ আমরা প্রত্যেকে এই 3 দিন আমরা ভক্ষণ করব। কোন কোন দিন? 13 তারিখ, 14 তারিখ এবং 15ই মার্চ, এই 3 দিন নিরামিষ আমরা আবেদন রেখেছি। আমরা তো কোনো আইন প্রণয়ন করতে পারি না, এটা আইন নয়, আবেদন। তা আবেদন মানুষের কাছে রাখলে মানুষ যখন মেনে নেয়, সেটা আইনে অ্যাক্টের বাইরেও একটা আইন প্রতিষ্ঠিত হয়ে যায়। আজকে বিশেষ কয়েক বছর ধরে এটা চলছে, এটা আমার মনে হয় আইনের মতনই সেটা মানুষ ধরে নেবে এবং সেটা পালন করবে। আর বিশেষ করে নবদ্বীপের মানুষ শান্তশিষ্ট মানুষ, সবাই শান্তি চায়, আমরাও শান্তি চাই। সেই শান্তির পরিপ্রেক্ষিতে, সুস্থ সমাজ ব্যবস্থার পরিপ্রেক্ষিতে এই ব্যবস্থাটা করা হয়েছে। તમારે જો ભાઈ ગેસનો બાટલો મોંઘો છે ને તો સસ્તો થઈ જશે,
मोंगवारी ऊपर गई से तो नीचे आओ से। कई जगह बीफ बैन किया हुआ है और सही है। मुझे पूछो तो मुझे लगता बीफ क्या नॉन वेज ही बैन होना चाहिए। একদিকে এসআইআর, তার সঙ্গে আগাম পরিকল্পনা এনআরসির, এরকম কথা তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন। এই বিষয়টা তো আদালতে রাজনৈতিক নেতারা কিভাবে সামলাবেন তারাই জানেন। আমি বলছি একটি অন্য প্রসঙ্গের কথা, সেটা হচ্ছে যে বাংলার যে সংস্কৃতি, তার মধ্যে খাদ্য সংস্কৃতিও আছে। এটিকে কিন্তু অনেক দিন ধরে আস্তে আস্তে আমিষ থেকে নিরামিষে কি করে ট্রান্সফার করে নেওয়া যায়, অর্থাৎ এই সৌর যে মতবাদ ছিল এবং গানপত্য মতবাদ ছিল, সেগুলো তো দেখছেন আস্তে আস্তে মুছে গেছে। মোটামুটি এখন শৈবটাও দক্ষিণ ভারতে আটকে রয়েছে। আর ওই কেদারনাথ, অমরনাথ, ওইগুলোতে মানুষ যাচ্ছেন এখনো পর্যন্ত। আর মূলত যেটা হচ্ছে সেটা হচ্ছে বৈষ্ণবতন্ত্র এবং শাক্ততন্ত্র। এবং এই শাক্ততন্ত্র আপনারা জানেন যে উত্তর পূর্বাঞ্চলেই কিন্তু ব্যাপারটা বেশি থাকে, যেমন হচ্ছে আসাম, ত্রিপুরা, বাংলা। এগুলো থেকে কি করে এই বিষয়টাকেও মুছে দেওয়া যায়, তার অন্যতম একটি হাতিয়ার হচ্ছে আমিষকে বর্জন করিয়ে নিরামিষকে নিয়ে আসা। এই ষড়যন্ত্র অনেক দিন ধরে হচ্ছেন। বাঙালি একটুখানি মানে একটু ঘুম পছন্দ করেন, তাই জন্য বাঙালি ঘুমিয়ে আছেন। এবং বাঙালিদের মধ্যে এক অংশ যারা বৈষ্ণব হয়ে গেছেন, এবং আমার বন্ধু বান্ধবদের মধ্যে অনেকে আছেন, কথায় বার্তায় আলোচনায় ঘুরে ফিরে সেইটাই চলে আসে যে মাছ মাংস খাওয়া কি দরকার, ডিম খাওয়া কি দরকার, আমরা কি ভালো নেই, আমরা তো আছি। তারা অনেকে হয়তো এই প্রতিকূল দেবতার মানে গুরুদেবের শিষ্য টিষ্য এরকম অনেকে আছেন। তো যাই হোক, প্রসঙ্গ হচ্ছে যে এটা ভাবার কোনো কারণ নেই যে আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ বা বিজেপি এরাই শুধু বাংলার এই আমিষ খাদ্যের যে সংস্কৃতি মুছে দিতে চাইছে তা নয়। যে মুখ্যমন্ত্রী বলছেন যে ধর্ম যার যার, উৎসব সবার, এবং তিনি খাদ্য সংস্কৃতির ওপর বিজেপির হাত দেওয়ার নিয়ে প্রবলভাবে প্রতিবাদ করেন, তার দলের একজন সাংসদ শত্রুঘ্ন সিনহা, তিনি কেন্দ্রের কাছে আবেদন করছেন যে ওই মাঝে মধ্যে নয়, আমিষটাকে একদমই বর্জন করে দেওয়া উচিত। পরে নাকি শুনেছি তাকে ডেকে একটু ধমকে টমকে দেওয়া হয়েছে। কিন্তু নবদ্বীপে এই তো যে দোলযাত্রা গেল, সেখানকার পুরসভার যিনি চেয়ারম্যান বিমল কৃষ্ণ সাহা, তিনি তো পরিষ্কার মানে ফতোয়া জারি করে দিয়েছিলেন নবদ্বীপে যে কেউ ওই দোলযাত্রার 2-3 দিন মাছ মাংস বিক্রি করতে পারবেন না। তারপর চলে যান, এই সেদিনকার কথা বলছি, পুজোর সময় দিল্লিতে নবরাত্রির সময় চিত্তরঞ্জন পার্ক, যেখানে বাঙালি থাকেন ম্যাক্সিমাম, সেখানকার বাজারে গিয়ে হম্মি টম্মি করে এসছেন। আরেকজন বিজেপি নেত্রী আছে, তিনিও গিয়ে চমকে এসছেন দোকান বন্ধ করে দিতে হবে। তো এই তো চলছে অবস্থা। আস্তে আস্তে কোথায় গিয়ে দাঁড়ালো, এই রামনবমীতেও তারা আটকে ছিলেন। এবং সদ্য এই যে ছট পুজো গেল পশ্চিম বর্ধমানের অন্ডাল, সেখানে তারা শুধু মুখে মুখে দোকানে গিয়ে ধমকি দিয়েছেন তা নয়, তারা কিন্তু লিফলেট ছাপিয়ে লিখিত জানিয়েছেন যে দোকান বন্ধ রাখতে হবে, এবং পুলিশের কাছে জানিয়েছেন। যদিও ওই বাংলা পক্ষ, তৃণমূল, সিপিএম, কংগ্রেস এরা গিয়ে নিজেরা গিয়ে ওখানে দাঁড়িয়ে থেকে দোকান টোকান খুলিয়েছেন, ঠিক আছে, কিন্তু এই সাহস তারা পাচ্ছেন কোথা থেকে? এদের মধ্যে কি শুধু ওই অবাঙালি গুটখাখোররা আছে? না, তার সঙ্গে সঙ্গে কিন্তু অনেক বাঙালিও আছেন। এবং দাস পদবীর একজনকে আমি পেয়েছি, যাদের হিন্দু ধর্মে বলা হয়েছে শূদ্র পাপজনী, তারা পর্যন্ত গিয়ে এই মাছ মাংস খাওয়া চলবে না বলে বন্ধ করছেন। ভালো কথা। তো এই যে টোটাল পরিকল্পনা বলছি আমি, এটা কিন্তু আপনাদের ভাবলে হবে না যে এটা নিছক কাকতালীয় কোনো ঘটনা। এটা কিন্তু সুপরিকল্পিত এবং ষড়যন্ত্র করে আস্তে 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 এগুলোকে পেনিট্রেট করা হচ্ছে। জানি না আগামী দিনে বিধানসভা নির্বাচনে যদি বিজেপি কোনো রকম ভাবে ক্ষমতায় আসে, মানুষ যদি ভক্তিতে মানে গদগদ হয়ে গিয়ে বিজেপিকে নিয়ে আসে, কেননা মাথায় তো ঢুকিয়ে দেওয়া হয়েছে এসআইআর এনআরসির ব্যাপার দিয়ে যে বাইরে থেকে নাকি অনেক ঘুষপেটিয়া, অর্থাৎ আপনার যাকে বলে উই পোকা, তারা নাকি এখানে ঢুকে পড়েছে, বাংলাদেশি নাকি অনেকে ঢুকে পড়েছে। আরো তো অনেক বর্ডার আছে। যাক, আমি আবার অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি, দরকার নেই। আপনাদের এইটাই নিয়ে আসতে চাইছি যে আমিষ
আমিষ খাদ্য গ্রহণ বাংলার একটা পুরনো সংস্কৃতি। যখন হিন্দু ধর্ম বাংলাতে আসেনি, নাথ ধর্ম, বৌদ্ধ ধর্মে বাঙালিরা দীক্ষিত ছিলেন, তারও আগে থেকে কিন্তু বাংলার সংস্কৃতিতে হয়ে এসছে আমিষ খাদ্যের মানে ভোজন রসিক বাঙালি। তাহলে তাহলে কেন এই অবস্থা? চলুন একটা প্রতিবেদনের মধ্যে দিয়ে বিষয়টা একটু স্পষ্ট করে আপনাদের জানাই। দেখুন, বাঙালির প্রধান খাদ্য ভাত, মাছ, মাংস। ভারতের ফুটবল সংস্কৃতির মক্কা কলকাতাতে দুটি দলের অলিখিত প্রতীক ইলিশ ও চিংড়ি। আলাদা করে আর নাম বলার প্রয়োজন হয় না। বিশ্ব খুঁজে এমন প্রতীক কোথাও খুঁজে পাবে না কো তুমি। অথচ বিজেপি ও গোভক্ত অনুচরেরা, যারা অধিকাংশই হিন্দিভাষী, বাংলায় প্রভাব বিস্তার করছে ভোটেরও লাগিয়া বাংলার রাজনৈতিক দলগুলি এদের পুষে চলেছে। তবে এদের সঙ্গে আছে আরো কিছু বাঙালিও। এই অপগণ্ড বাঙালিদের কেউ কেউ আবার উচ্চবর্ণের, কেউ বা বাংলার নিম্নবর্ণের তথাকথিত সেই সব মানুষ। কেউ জ্ঞানত আর কেউ অজ্ঞানতায় এই নিরামিষ তত্ত্বে ইন্ধন দিয়ে ব্যক্তিগত স্বার্থ রক্ষা করতে চাইছে। অথচ বাঙালির ইতিহাসে মাছ মাংসের যোগ তো বাংলা ও বাঙালির সৃষ্টি মুহূর্ত থেকেই। কোন সাহসে এই গোমাতার সন্তানরা বাংলার খাদ্য সংস্কৃতিকে ধ্বংস করতে চাইছে? কি সেই উদ্দেশ্য, কি সেই ষড়যন্ত্র? ভারতবর্ষের জাহাপনা মোদিজি নাকি রামকৃষ্ণ বিবেকানন্দের ভক্ত। স্বয়ং রামকৃষ্ণদেব বরানগরের ফাগু সাউয়ের দোকানের জিলেপি কচুরি কিংবা ভীমনাগের সন্দেশ পছন্দ করতেন। তেমনি তার পছন্দ ছিল জ্যান্ত মাছের ঝোল, ডাক্তারের বিধানে। তিনি পেট রোগা ছিলেন ওই গঙ্গা জল খাওয়ার অভ্যাস থেকে। কচি পাঁঠার মাংসও তার জন্য আসতো কলকাতার বউবাজারের গোপাল পাঁঠার দোকান থেকে। সাহিত্যিক শঙ্কর লিখেছেন, হাঁসের ডিমও খেতেন কালী সাধক রামকৃষ্ণ, যার পারিবারিক ইষ্ট দেবতা রাম। বৈষ্ণবী বাঙালি পরিবারে রঘুবীর নামে পূজিত হন। বিবেকানন্দের আমিষ ভোজনের কথা বললে তো সেই ইতিহাস হয়ে যাবে। আমেরিকায় পৌঁছে তিনি প্রথম রাত্রে যে গৃহে আশ্রয় নিয়েছিলেন, তাদের সঙ্গেই একা শোনে বসে বিফস্টেক খেলেন। কলকাতার সিমলেপাড়ার জন্মস্থানে ছিল এক চাচার হোটেল। সেখানকার ফাউল অর্থাৎ দেশি মুরগির ঘিয়ে ভাজা গোলাকৃতি কাটলেট ছিল তার ফেভারিট। আর বিডন স্ট্রিটের পিরু চাচার দোকান, সেখানকার ফাউল কারি ছিল তার আরেক প্রিয় খাদ্য। নিজের হাতে রান্না করতেন খাসির মাংস, রান্নার হাতটাও ছিল চমৎকার। দক্ষিণেশ্বরের মন্দিরে আজও কিন্তু দেবী ভবতারিণীকে ভোগ দেওয়া হয় রুই, কাতলা, পার্শে, কই, চিংড়ি মাছ দিয়ে। একসময় তো পশু বলিও হতো। রামকৃষ্ণদেব রক্তপাতে শঙ্কিত হতেন বলে বন্ধ করে দেওয়া হয়। আজও সেই প্রথা চলে আসছে। কিন্তু কালীঘাটে প্রতিদিন থাকে কমপক্ষে 3 রকমের মাছ, প্রধানত রুই, ইলিশ, চিংড়ি, আর অবশ্যই বলি প্রদত্ত পাঁঠার মাংস। বাঙালির প্রিয় তীর্থস্থান তারাপীঠ, সেখানেও দেবীকে ভোগ দেওয়া হয় বহু রকমের মাছ। থাকে পোড়া শোল মাছ, বলির পাঁঠার মাংস। ওপার বাংলার বেশ কিছু হিন্দু পরিবারের মানুষদের বাড়িতে কোজাগরী লক্ষ্মী পুজোয় দেওয়া হয় বিভিন্ন মাছের ভোগ। অবশ্যই থাকে ইলিশ মাছ। আজও এপারে আসা পূব বাংলার বহু পরিবার বিজয়া দশমীতে ও সরস্বতী পুজোয় বাড়িতে আনেন তেল সিঁদুরে মাখিয়ে জোড়া ইলিশ। বাঙালি হিন্দু বিয়েতে তত্ত্বে থাকে রুই মাছ, আর নববধূর বউ ভাতে তাকে খেতে দেওয়া হয় মস্ত রুইয়ের মাথা। ওই তথাকথিত হিন্দুত্ববাদী, অপগণ্ড, অশিক্ষিত, মূর্খ কিছু মানুষের মস্তিষ্ক ধোলাই করে দিয়ে এই হিন্দুত্ববাদী যারা হিন্দি ভাষাভাষী অঞ্চলের মানুষ, মানে আর্য সংস্কৃতির ধারক ও বাহক, এরা কিন্তু এই বাংলায় বিষয়টি যে করছে তার মধ্যে কিন্তু কিছু বাঙালিকেও তারা ঢুকিয়ে রেখেছে। না হলে তো প্রভাব বিস্তার করা যাবে না। ইতিহাস যদি দেখেন তখনও দেখবেন কিন্তু এইভাবেই ঢুকেছে, বিশেষ করে ব্রাহ্মণ্য এবং উচ্চবর্ণের মানুষদের হাত দিয়ে সেই লক্ষণ সেনের সময় কিভাবে বাংলাকে গ্রাস করা হয়েছিল সেটা অন্য প্রসঙ্গ। আমি আপনাদের কাছে যেটা তুলে ধরতে চাইছি সেটা হচ্ছে যে শাসক দলের খুচরো নেতারা ধমকি দিয়েছেন
দোকান বন্ধ করতে হবে। আর বিজেপি আরএসএস করছে, এটা তো নতুন কথা নয়। কিন্তু এই যে ওপরতলার নেতারা, সেটা শাসক দলেরই হোক বা এখানকার প্রধান বিরোধী দলের নেতারা হোক, তারা নিজেরা একটু পড়াশুনো করুন। তার সঙ্গে সঙ্গে এই নিচের তলার যে কর্মী আছে তাদেরও মাথায় ঢোকান যে তোমরা কোথায় হাত দিতে যাচ্ছ, এতে কিন্তু ভোট বাড়বে না, ভোট আরো কমবে। নিজেদের শিক্ষিত করে তাদের শিক্ষিত করার জায়গাটা নিন। আমি এটুকুই বলতে পারি। আমার এই প্রতিবেদন বা এই পর্বটির মধ্যে দিয়ে আপনাদের কিছু তথ্য তুলে ধরবো, অন্তত এটিও আপনাদের দলের কর্মীদের কাছে পাঠান যাতে তারা সংযত থাকতে পারে। প্রথমে চলে আসি নিহারঞ্জন রায়ের লেখা বাঙালির ইতিহাস আদি পর্ব বইটি। এই বইয়ের আপনার পৃষ্ঠা নাম্বার 31 নম্বর পৃষ্ঠায় লেখক লিখছেন যে জব, গম, মাছ, মেষ, শুকর, কুক্কুট মানে হচ্ছে মুরগি, দেশি মুরগি, এই মাংস ছিল ইহাদের গৃহপালিত জন্তু এবং এগুলোই কিন্তু তারা খাওয়া দাওয়া করতেন। আরো ডিটেলসে আছে, আপনাকে এই 31 নম্বর পাতার যেটা আছে নিহারঞ্জন বাবুর, ঐতিহাসিক নিহারঞ্জন রায়ের, তার বইয়ের বাঙালির ইতিহাসের আদি পর্ব বই থেকে আপনাদের একটুখানি শোনালাম। এবার একটি পত্রিকায় আমি লিখেছিলাম 2017-তে 15ই অক্টোবর সংখ্যায়। সেখানে এই যারা ব্রাহ্মণ্যবাদী তারা একটু মনুর বিধান টিধান মানেন, তাদের বলবো একটু মনুর বিধানটা একটু দেখুন। আমি কি লিখেছিলাম সেটা আপনাদের পড়ে শোনাচ্ছি। মনুর বিধানে যে কোনো প্রাণী বলি দেওয়া চলবে, তবে দেবতাদের ও পূর্বপুরুষদের আত্মাদের এবং অতিথিদের নিবেদন করে তবেই বলির মাংস হিসেবে গ্রহণ করা যাবে। প্রসাদে কোনো অধর্ম নেই। মনুশ্লোকে সরাসরি অন্য প্রাণীদের ক্ষেত্রে সজারু, গোসাপ, গন্ডার, কাছিম, খরগোশের কথাও বলা হয়েছে। শ্লোকে বলা হয়েছে উট ছাড়া 4 পেয়ে সব জন্তুদের এবং 1 পাটি দাঁত আছে এমন ধরনের পশু কিন্তু বলির যোগ্য। লক্ষণীয়, বলা হয়েছে উট ছাড়া সব জীব, কিন্তু বলা হয়নি গরু। গরুরও তো 1 পাটি দাঁত আছে, সে বিষয়টি সেরকম ভাবে উল্লেখ করা হয়নি। বৈদিক যুগে যজ্ঞের বলির বিধান ছিল, যেমন কামাইষ্টি অর্থাৎ বিশেষ প্রার্থনা সহযোগে যজ্ঞের মধ্যে বিষ্ণুর উদ্দেশ্যে দিতে বলা হয়েছে বামন অর্থাৎ বেটে বলিবন্ধ ষাঁড়, পুষণের জন্য কালো গাই, রুদ্রের জন্য লাল গাই, রাজসু ও বাজপেয় অশ্বমেধ যজ্ঞে গো বলি আবশ্যিক ছিল। তৈত্তরীয় ব্রাহ্মণে অশ্বমেধ যজ্ঞের বিবরণে ঘোড়া, ষাঁড়, গরু, ছাগল, হরিণ, নীলগাই সহ 180 রকম পোষ্য প্রাণী বলির বিধান আছে। ডিটেলসে আপনারা এই যে বইগুলো উল্লেখ করলাম দেখলেই আপনারা বুঝতে পারবেন। এবার চলে আসি দীপা বন্দ্যোপাধ্যায় মহাকাব্যের রসিক ঘরে বই। অধ্যাপিকা দীপা বন্দ্যোপাধ্যায়, তিনি এই বইয়ে বিভিন্ন পর্বে বিভিন্ন প্রসঙ্গে উল্লেখ করেছেন সে মহাকাব্যের যুগের কথা প্রসঙ্গে। সেখানে মৎস্য কথা বলে একটি পর্ব করেছেন। সেই মৎস্য কথার যে পৃষ্ঠা নাম্বার 48, সেখানে তিনি পরিষ্কারভাবে লিখেছেন যে 46, সেখানে লিখছেন মহাভারতের ভীষ্ম পর্বের অন্তর্গত শ্রীমদ্ ভগবদ গীতায় বিভূতি যোগ 31 নম্বর মৎস্য শব্দের সমার্থক ঝস শব্দের উল্লেখযোগ্য। রামায়ণে সীতাহরণের পর বনবাসী শ্রী রামচন্দ্রকে যেখানে মাছ আর মাংস ভোজনের পরামর্শ দেওয়া হয়েছে, সেখানে নানা রকম পাখি আর মাছের অতি সরস বর্ণনা পাওয়া যায়। সুতরাং এইখানে কি কি মাছের কথা বলা হয়েছে সেখানে বলছেন, কে বলছেন না, বলছেন আমাদের যিনি আমাদের রাবণকে জটায়ু যে ভাই, তিনি বলছেন, তিনি কি বলছেন, তিনি বলছেন যে তোমরা এখন যে পথ ধরে যাচ্ছ সেখানে একটা পম্পা সরোবর পাবে। সেই পম্পা সরোবরের জলে নির্ভয়ে খেলতে খেলতে বল্লু স্বরে ডাকছে হংসবেগ, প্লব, ক্রৌঞ্চ সারসের দল। তাই উদ্বিগ্ন হয় না তারা কখনো, কেননা তারা শিকার, কেউ তাদের শিকার করেনি, এত মানে নির্জন জায়গা। তোমরা ওখানে যাও, সেখানে গিয়ে হে রাঘব ওদের ঘৃততুল্য তুলতুলে মাংসের আস্বাদন আপনি নিজে নিন। শুধু তাই নয়, সেখানে চড়ে বেড়াচ্ছে মাংসল রোহিত অর্থাৎ রুই মাছ, শকুল শোল মাছ, নলমিন চিংড়ি আর লক্ষণ ছাড়া আর কিছু কণ্টক
যুক্ত ভারী মাংসল মাছকে ধনুকে তীর যোজনা করে লক্ষণকে বলবেন শিকার করতে, এবং আগুনে ঝলসে নিজের হাতে ভাগ করে আপনাকে সেই স্বাদ গ্রহণ করাবে লক্ষণ। এটা কিন্তু আপনারা বাল্মীকি রামায়ণে খুঁজলে পেয়ে যাবেন। তো এই যে বিষয়গুলো, সেখান থেকে আপনাদের কিছুটা তুলে ধরলাম। এবার চলে আসি বাংলার রাজনীতির পর্যায়ে। তথাকথিত ওই স্বাধীনতার পর দ্বিতীয় মুখ্যমন্ত্রী হয়েছিলেন বিধান রায়, তারপরে মুখ্যমন্ত্রী হয়েছেন জ্যোতি বসু। এরা কি মাছ পছন্দ করতেন? বাংলার ধারাটা নিয়ে বলছি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, এখনকার মুখ্যমন্ত্রীও তো মাছ খান, মাংস খান। তিনি তো বলেইছেনই যে খাদ্য সংস্কৃতি নিয়ে কারোর কিছু বলার অধিকার থাকতে পারে না। আর সবচেয়ে বড় কথা যেটা বলবো, এই প্রতিবেদনটা দেখানোর পর আপনাদের দেখাবো এই বিজেপি দলের যিনি প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী, তার একটি বই আছে। সেই বইতেও কিন্তু উল্লেখ করা আছে তিনি যখন আমেরিকায় গিয়েছিলেন, সেখানে গিয়ে উনি বিফ খান। পাশে একজন ছিলেন, তিনি বললেন, এ কি স্যার, আপনি বিফ খাচ্ছেন? তখন বলছেন, আরে এই বিফটা তো আমেরিকার বিফ, আমাদের ভারতবর্ষের ভগবতী দেবী তো নন, সুতরাং এটা খাওয়াই যেতে পারে। তাহলে প্রথমে এই প্রতিবেদনটা দেখুন, তারপর যে ভাইরালটা রয়েছে এই মুহূর্তে আমাদের ফেসবুকে, সে দুটো একটু আপনাদের সামনে হাজির করছি, সেটা একটু দেখুন। পশ্চিমবাংলার দ্বিতীয় মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের পছন্দ ছিল হিঞ্চে শাক দিয়ে মাগুর মাছের ঝোল, আর সরকারি অনুষ্ঠানে ইলিশ চিংড়ি তো থাকতোই, মাটনও থাকতো। আর জ্যোতিবাবুর পছন্দের মাছ ছিল উত্তর বাংলার বরলি। তিনি যখন পুজোর ছুটিতে উত্তরবঙ্গে সময় কাটাতেন, তার পাতে অবশ্যই থাকতে হবে বরলি মাছ। ওদিকে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পছন্দের মাছ ছিল বালুরঘাটের আত্রেয়ীর রাইখড় মাছ। গোভক্তদের যিনি আদর্শ পুরুষ বাজপেয়ীজি, তার পছন্দ ছিল চিংড়ি লঙ্কা। আর বিদেশে তো তিনি গরুর মাংসও খেতেন। ঠাট্টা করে বলতেন, এ তো ভারতের ভগবতী নন, এ তো আমেরিকার বিদেশি গরু। এই সম্পর্কে কি রয়েছে ভাইরাল ভিডিও, সেটা একটু দেখুন। मैं सोचने लग गया कि पूरे देश में गौ हमारी माता है, गौ हमारी माता है, पर 3 राज्यों को छोड़ दिया। 3 राज्यों में माता नहीं बोला। कहा? केरल, गोवा और नॉर्थ ईस्ट। वहाँ के नॉर्थ ईस्ट के तो एक मंत्री हैं किरण रिजिजू, वो तो बोलते हैं मैं तो बीफ खाता हूँ, नो प्रॉब्लम। मैं बहुत संकट में पड़ गया तो मेरे को उसका जवाब मिल गया, क्योंकि स्वामी विवेकानंद भी लिखते हैं वैदिक काल में, मैं नहीं कह रहा, डोंट वरी, स्वामी विवेकानंद कह रहे हैं वैदिक काल में बीफ खाया जाता था। तो आज ये गाय को इस प्रकार का मुद्दा क्यों बनाया जा रहा है? तो मुझे जवाब मिला एक किताब में। मैं एक किताब पढ़ रहा था, अटल बिहारी वाजपेयी की वो किताब हार नहीं मानूंगा, पेज 236 पे आया, तो उसमें लिखा था अटल जी एक बार अमेरिका गए हुए थे, लेक्चर के बाद खाना खाने का आनंद ले रहे थे कि पड़ोस में कोई बैठा था, उनका दोस्त कंधे पे थपथपाता है, बोलते अटल जी आप ये क्या कर रहे हो, आप जो खा रहे हो वो तो बीफ है। अटल जी को कोई टेंशन नहीं, हंस दिए, बोले बीफ है ना, इंडियन गाय का थोड़ी है, ये तो अमेरिकन गाय का है, नो प्रॉब्लम। আগেই আপনাদের জানিয়েছিলাম যে রাম ভক্তরা দাবি তুলছেন আমিষ বন্ধ করতে হবে, তারা যেন একটু বাল্মীকি রামায়ণ পড়েন। দীপা বন্দ্যোপাধ্যায় তার ওই মহাকাব্যের রসই ঘরের যে গল্প, মানে প্রবন্ধ, তার মধ্যে রসে বসে মাংস বলে একটি তিনি একটি অধ্যায় লিখেছেন। সেই অধ্যায়ে তিনি লিখছেন, অযোধ্যাকাণ্ডে 20/29 বনবাসে যাত্রাকালে মাতা কৌশল্যার সামনে শ্রীরাম মনস্থ করেছিলেন যে 14 বছর বনবাসকালে পশু মাংস তিনি আহার করবেন না, কন্দমূল আর ফল খেয়েই কাটাবেন। কিন্তু সে কথা তো তার পক্ষে মেনে চলা সম্ভব হয়নি। কেন হয়নি না, পরেই তো বাল্মীকি যেটা বলছেন সেটা হচ্ছে, গঙ্গা পার হয়ে সুমন্ত্র আর গুহককে বিদায় দিয়ে গভীর অরণ্যে রাম আর লক্ষণকে প্রবেশ করতে হয়েছিল। সঙ্গে ছিলেন জনক নন্দিনী সীতা। তখন ভীষণ ক্ষুধার্ত ছিলেন সীতা। তখন রাম দেখলেন যে এছাড়া কোনো শিকার করা ছাড়া তো কোনো পথ নেই। তখন তিনি অরণ্যে প্রবেশকালে রাম এবং লক্ষণ 2 ভাই মিলে হত্যা করলেন 4টি বিশাল আকৃতির পশু। বরাহ, ঋষ্য, সেই জানোয়ারটি, জন্তুটি নাকি এখন নেই, সেটা বলা হচ্ছে দ্য প্রিন্টেড আর হোয়াইট ফুটেড অ্যান্টেলোপ, এক ধরনের কিছু মহারুরু বলতেও এক ধরনের জন্তুর কথা বলেছে, জানি না মহারুরু কোন জন্তু।
সেই সব পশু মাংসের স্বাদ গ্রহণ করার পর তারা একটা বিশাল বনস্পতির তলায় রাত কাটালেন। একটু বলে রাখা দরকার, মেধা মানে পবিত্র বা খাঁটি। মৃগ মাংস সবসময় শুদ্ধ বলে গণ্য করা হতো। এই মাংস বিধবা নারীরাও খেতেন। ক্ষত্রিয়ের পক্ষে শুধু নয়, ঋষি, ব্রহ্মজ্ঞানী এবং ব্রাহ্মণের পক্ষেও পশু মাংস ত্যাগের কোনো ট্যাবু ছিল না মহাকাব্যের নিরিখে। সুতরাং আপনাদের তো দেখালাম যে কি রামায়ণ মহাকাব্যে আছে। এবার একটা প্রতিবেদনের মধ্যে দিয়ে আপনাদের সামনে হাজির করতে চাইছি যে আমাদের এখানকার কবিকঙ্কর মুকুন্দরাম চক্রবর্তী তার চণ্ডীমঙ্গল, মনসামঙ্গল, তার নানান কাব্য তিনি রচনা করেছেন। তার মধ্যে যে চণ্ডীমঙ্গল কাব্যটি আছে তিনি লিখেছিলেন 1550 সালে। সেখানে তিনি কি উল্লেখ করেছেন খাদ্য সংস্কৃতি নিয়ে, শিব এবং পার্বতীর বিষয়, সেটা একটা প্রতিবেদনের মধ্যে রাখছি, সেটা একটু দেখুন। কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী 1550 সাল নাগাদ তার চণ্ডীমঙ্গল কাব্যে লিখেছেন শিব পার্বতীকে যেসব পদ রান্না করতে বলছেন সেই সব প্রসঙ্গে। তিনি বিভিন্ন নিরামিষ পদের পরে উল্লেখ করেছেন বিভিন্ন আমিষ পদ। কি লিখেছেন মুকুন্দরাম? কটু তেলে রান্ধের বামা চিতলের কোল, রুহিতে কুমুরা বড়ি আলু দিয়া ঝোল, কটু তেলে কই মৎস্য ভাজে গন্ডা 10, মুঠি নিঙারিয়া তথি দিলা আদা রস, বদরি শকুল মিন রসালো মুসুরি, পঞ্চারি ভাজে বামা সরল সফরি। মাংসের ক্ষেত্রে বাঙালির বুনো শুয়োর, গোসাপ, সজারুর কাবাব খেত আয়েশ করে। সেই বাঙালিকে হিন্দুত্ববাদী গোভক্ত ও কৃষ্ণের ওই বাঙালি পোষ্যরা নিরামিষের নিদান এই বাংলায় দেয় কি করে? এই বাঙালির বুকে পাতলার ঘটনা ঘটে কি করে? এটি রুখবে কে? পর্ব মোটামুটি শেষ করে ফেলেছি। সব শেষে একটু আপনাদের শোনাতে চাইছি স্বামী ঈশ্বাতানন্দ মহারাজ তিনি এই আমিষ খাওয়া নিয়ে শাস্ত্রে কি আছে সে সম্পর্কে তিনি কিছু বলেছেন। আর বলেছেন অধ্যাপক পুরাণবিদ, আপনারা সবাই চেনেন, তার নাম হচ্ছে নৃসিংহপ্রসাদ ভাদুরী। এই নৃসিংহপ্রসাদ ভাদুরী মহাশয়ও এই আমিষ খাদ্য গ্রহণ এবং হিন্দু শাস্ত্রে বা বেদে কি উল্লেখ আছে না আছে এ সম্পর্কেও তিনি কিছু বলেছেন। এনাদের দুটো বক্তব্য দিয়ে এই অনুষ্ঠান শেষ করছি। নমস্কার, আমি সুজিত চট্টোপাধ্যায় দিগদর্শনের তরফ থেকে আপনাদের এই অনুষ্ঠানটি নিবেদন করলাম। যদি অনুষ্ঠানটি ভালো লাগে অন্যকে শেয়ার করবেন, মন্তব্য করবেন এবং অবশ্যই গ্রাহক হয়ে আমাদের আরো উৎসাহিত করবেন। আজ এখানেই শেষ করছি। একটু মাথায় রাখবেন, দিগদর্শন 10-এর পাশে, দেশের সাথে। নিরামিষ খায় বলে একটা হইচই করছে যে সমস্ত নিরামিষ যারা খায় না, আমিষ খায়, ওরা সব পাপী। কিন্তু পাপ আর পুণ্য আমিষ নিরামিষে হয় না। যদি রামায়ণ পড়েন, অরিজিনাল রামায়ণ, সেখানে রামচন্দ্র, কিন্তু এখন বললে আমাকে একটু চেঁচামেচি করবে ওরা, কিন্তু রামচন্দ্র তিনি হরিণ শিকার করছেন, ক্ষত্রিয় বীর, আর কি খাবেন? তখনকার দিনে ওইগুলোই তো খেতেন। হিন্দু ধর্মে মানে মাছ মাংস খাওয়ার যে বিষয়টা, কারণ এই মুহূর্তে বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে এইটা ভীষণ রকমভাবে আলোচনা হচ্ছে। হিন্দু ধর্মে কি আদৌ মাছ মাংস খাওয়া নিষেধ? আপনি কি মনে করেন? দেখো, হিন্দু ধর্ম, আমি হিন্দু শব্দটা খুব বেশি রোচক মনে করি না আমার কাছে। আমি ভারতীয় বলতে পছন্দ করি, যদিও সমস্ত ভারতীয় ভাবনা দর্শন সব কিছুই পরে হিন্দু বলে একটা ট্রান্সফার হয়েছে, সেটা ঠিক আছে। সেটাকে সনাতন ধর্ম বলা যায়? সনাতন ধর্ম, সনাতন ধর্ম যারা বলছেন তাদের সনাতন ধর্ম সম্বন্ধে কোনো আইডিয়াই নেই। সনাতন ধর্ম কাকে বলে ওনার কোনো আইডিয়াই নেই। সনাতন ধর্ম চেঞ্জ করে, পদে পদে চেঞ্জ করে। সনাতন ধর্ম মানে হচ্ছে বিহেভিয়ারাল প্র্যাকটিস, রাদার বেস্ট প্র্যাকটিসেস, সেইগুলো হচ্ছে সনাতন ধর্ম। সেটা তো চেঞ্জ করেছে, কালে কালে চেঞ্জ করেছে, তাই না? যেটা আমি তার মধ্যে যাচ্ছি না। যারা মাছ মাংস খাওয়ার কথা বলছো, সেখানে বলি যে আমাদের যে বৈদিক ধর্ম, সেখানে তো র্যাম্প্যান্ট মাংস খাওয়ার ব্যাপার ছিল। কারণ বৈদিক ধর্মের মধ্যে যেটা সব প্রধান হচ্ছে যাগযজ্ঞ। সেখানে যে সোমযাগ, সর্বশ্রেষ্ঠ যাগ হচ্ছে সোমযাগ, সেখানে পশু যাগের ব্যবস্থা থাকতো। এবং পশু যাগ যদি আলাদা করে হতো, সেখানেও তো পশু দিতে হতো। এবং সেখানে কিন্তু গরুও কিন্তু তার মধ্যে যেত।